এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম সপুষ্পক উদ্ভিদের যৌন জননের একটি বিষয়, সেটা হলো মাইক্রোস্পোরোজেনেসিস এবং মাইক্রোগ্যামেটোজেনেসিস, অর্থাৎ স্ত্রী এই পুংরেণুর উৎপত্তি এবং পুংলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুরণ। আজকে আমার আলোচ্য বিষয় ওই একই চ্যাপ্টারের মেগাস্পোরোজেনেসিস অর্থাৎ স্ত্রী রেণুর উৎপত্তি, নেক্সট মেগাগ্যামেটোজেনেসিস স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুরণ। অর্থাৎ আমরা আলোচ্য বিষয় আজকে দুটো, এক মেগাস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস, দুই হলো মেগা গ্যামেটোজেনেসিস। এই দুটো বিষয়। তো প্রথম বিষয়টি মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোর অর্থাৎ স্ত্রীরেণু, হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড স্ত্রীরেণু যে পদ্ধতিতে স্ত্রীরেণুস্থলী বা মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে উৎপন্ন হয় তারই নাম হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। মেগাস্পোর উৎপন্ন হওয়ার পদ্ধতি কোথায়? এটা মেগাস্পোরাঞ্জিয়াম বা স্ত্রীরেণুস্থলীর মধ্যে। কার থেকে হয়? মেগাস্পোর মাদার সেল থেকে। ক্লিয়ার? তাই যে প্রক্রিয়ায় মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড মেগাস্পোর বা স্ত্রীরেণু উৎপন্ন হয় তারই নাম হচ্ছে মেগাস্পোরোজেনেসিস। তাহলে ফার্স্ট এই মেগাস্পোরোজেনেসিস জিনিসটা কি? মেগাস্পোরোজেনেসিস জেনেসিস কি বা কাকে বলে? এটা কোথায় ঘটে? কোথায় ঘটে? নেক্সট, মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল, ঠিক আছে, এটা কি? নেক্সট হলো মেগাস্পোর বা স্ত্রীরেণু। এই চারটি জিনিস। মেগাস্পোরোজেনেসিস কি? মেগাস্পোর মাদার সেল থেকে মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড মেগাস্পোর উৎপন্ন হওয়ার পদ্ধতি। ক্লিয়ার? মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিস প্রক্রিয়ায় মেগাস্পোর উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হয় মেগাস্পোরোজেনেসিস। কোথায় ঘটে এটা? মেগাস্পোরাঞ্জিয়াম বা এর আরেক নাম স্ত্রী রেণুস্থলী। স্ত্রীণুস্থলী বা
এর আরেক নাম ডিম্বক। আচ্ছা, মেগাস্পোর মাদার সেল, ডিপ্লয়েড কোথায় থাকে? ওই মেগাস্পোর এনজিমের মধ্যে থাকে। মেগাস্পোর বা স্ত্রী রেণু হ্যাপ্লয়েড, এটা ওই মেগাস্পোর এনজিমের মধ্যে উৎপন্ন হয়। এই হলো তোমার মূল প্রতিপাদ্য বিষয় মেগাস্পোরোজেনেসিস। এবার দেখা যাক কিভাবে ঘটে এটা, পদ্ধতিটা কি। দেখ, মেগাস্পোরোজেনেসিস পদ্ধতি। দেখো, এটাকে দুভাগে ভাগ করা যায়, দুটো স্টেজে ভাগ করা যায়। কি? এ, মেগাস্পোর মাদার সেল সৃষ্টি, মেগাস্পোর মাদার সেল সৃষ্টি, ক্লিয়ার? আরেকটি হলো বি, মেগাস্পোর সৃষ্টি, এই হ্যাপ্লয়েড মেগাস্পোর সৃষ্টি। এই দুটো পর্যায়। তো প্রথম পর্যায়টি আমি এখানে বলি, চিত্র এঁকে। মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে বা ডিম্বকের মধ্যে এর অধস্তকীয় কোষ অন্য অন্য কোষ থেকে আকার আকৃতিতে এবং প্রোটোপ্লাজমের দিক থেকে একটু পৃথক হয়ে যায়, যাকে বলা হয় আর্কিস্পোরিয়াল সেল। ক্লিয়ার? তাহলে ফার্স্ট এই পদ্ধতির মধ্যে 1 নম্বর আর্কিস্পোরিয়াল, আর্কিস্পোরিয়াল সেল সৃষ্টি। আর্কিস্পোরিয়াল সেল সৃষ্টি কোথা থেকে? নিউসেলাস, এই যে মেগাস্পোরেঞ্জিয়াম বা স্ত্রীরেণুস্থলীর মধ্যে যে নিউসেলাস কোষ আছে, অধস্তকের নিউসেলাস কোষ, একটা কোষ অন্যান্যদের থেকে আলাদা হয়ে যায়, ঘন সাইটোপ্লাজম বিশিষ্ট এবং সুস্পষ্ট নিউক্লিয়াস বিশিষ্ট হয়, আকৃতিতে বড় হয়। তার নাম আর্কিস্পোরিয়াল সেল। ক্লিয়ার? কোথা থেকে সৃষ্ট এটা? ভ্রূণ পোষক কলার অধস্তকীয় কোষ। ক্লিয়ার? অধস্তকীয় কোষ, এই আর্কিস্পোরিয়াল সেল, ভ্রূণ পোষক কলার অধস্তকীয় কোষ, এগুলো ডিপ্লয়েড কোষ। এটা আকৃতিতে অন্যদের থেকে বড় হয়, সুস্পষ্ট নিউক্লিয়াস যুক্ত হয়, ঘন সাইটোপ্লাজম যুক্ত হয়, একে বলা হয় আর্কিস্পোরিয়াল সেল। নেক্সট 2 নম্বর বিভাজন। এই আর্কিস্পোরিয়াল সেল বিভাজিত হয়ে মাইটোসিস প্রক্রিয়ায় দুটো কোষ সৃষ্টি করে। কি কি? 1, প্রান্তের দিকে প্রাথমিক প্রান্তীয় কোষ, প্রান্তীয় কোষ
আর একটা মাইটোসিস প্রক্রিয়ায়, কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় প্রাথমিক প্রান্তীয় কোষ বাইরের দিকে, আর ভেতরের দিকে প্রাথমিক রেণুধর কোষ বা স্প্রোজেনাস টিস্যু ভেতরের দিকে বা কেন্দ্রের দিকে বা সেন্ট্রাল, ভেতরের দিকে সেন্ট্রালি প্রাথমিক রেণুধর কোষ গঠন করে। আর্কিস্পোরিয়াল সেল থেকে বিভাজন প্রক্রিয়ায় তৈরি হয় প্রাথমিক প্রান্তীয় কোষ, প্রাথমিক রেণুধর কোষ। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর, প্রাথমিক প্রান্তীয় কোষ, প্রাথমিক প্রান্তীয় কোষ এটা উলম্ব বিভাজিত হয়ে, উলম্বভাবে ভার্টিক্যালি বিভাজিত হয়ে তৈরি করে ডিম্বকের প্রাচীর, ডিম্বকের প্রাচীর তৈরি করে। নাম্বার আর 4 নম্বর, প্রাথমিক রেণুধর কোষ, প্রাথমিক রেণুধর কোষ, এই প্রাথমিক রেণুধর কোষ সরাসরি সরাসরি তৈরি করে মেগাস্পোর মাদার সেল, মেগাস্পোর মাদার সেল। ক্লিয়ার? প্রাথমিক রেণুধর কোষ সরাসরি মেগাস্পোর মাদার সেল তৈরি করে, বা এর আরেক নাম স্ত্রী রেণু মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষ। ক্লিয়ার? তাহলে আমাদের এই পার্টটা হলো, এই ফার্স্ট পার্ট, মেগাস্পোর মাদার সেল সৃষ্টি, মেগাস্পোর মাদার সেল সৃষ্টি বা স্ত্রীণু মাতৃকোষ সৃষ্টি। এবার সেকেন্ড পার্ট বি, মেগাস্পোর বা স্ত্রী রেণু সৃষ্টি। ক্লিয়ার? মেগাস্পোর বা স্ত্রীণু সৃষ্টি, এই যে স্ত্রীণু মাতৃকোষ, এটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। নেক্সট এর 1 নম্বর স্ত্রী রেণু মাতৃকোষ, মাতৃকোষ কি প্রক্রিয়ায়? বিভাজন। কোন বিভাজন? মিওসিস। ক্লিয়ার? তৈরি করে নাম্বার 2 রেণু চতুষ্টয়, 4টে রেণু একসঙ্গে থাকে, তাই নাম হয়েছে রেণু চতুষ্টয় বা স্পোর টেট্রাড। ক্লিয়ার? এরা সকলেই কিন্তু n সংখ্যক। এবার নাম্বার 3, এই রেণু চতুষ্টয়ের 3টি বিনষ্ট হয়, 3টি বিনষ্ট বা ক্ষয়প্রাপ্ত, অবশিষ্টটি 4 নম্বর, বাকিটি স্ত্রী রেণু বা মেগাস্পোর গঠন করে, এই হলো তোমার ফার্স্ট পার্ট। ক্লিয়ার? এবার এরই চিত্রটা আমি এ পাশে দেব। ক্লিয়ার?
এই আর্কিস্পোরিয়াল সেল থেকে এর পুরো চিত্রটাই আমি এ পাশে দেখাচ্ছি। অপরিণত ডিম্বক বা মেগাস্পোরেঞ্জিয়ামের অধস্তকীয় নিউসেলাস কোষ রূপান্তরিত হয়, তাই লিখেছি। দেখ, এর এই কোষটি, এর অধস্তকীয় এই কোষটি এখানে অন্যান্যদের থেকে আলাদা হয়ে যায়। ক্লিয়ার? এর চারপাশে কোষ রয়েছে, এই এর চারপাশে এই যে কোষ আছে এর নাম নিউসেলাস কোষ। এই কোষগুলো থেকে এই কোষটা আলাদা হয়ে যায়, এর নাম হলো এই যে আর্কিস্পোরিয়াল সেল। আর্কিস্পোরিয়াল সেল। আর্কিস্পোরিয়াল সেল। এই কোষগুলো হচ্ছে নিউসেলাস বা ভ্রূণপোষক কলা। ক্লিয়ার? এই আর্কিস্পোরিয়াল সেলটি বিভাজিত হয় অসম মাইটোসিস প্রক্রিয়ায়, তৈরি করে দুটো কোষ। নেক্সট, অসম প্রক্রিয়ায় বিভাজিত হয়। এখানে বিভাজিত হয়, তৈরি করে প্রান্তীয় কোষ, আর তৈরি করে এদিকে মাইটোসিস প্রক্রিয়ায় আরেকটি কোষ, যার নাম হচ্ছে প্রাথমিক প্রান্তীয় কোষ, প্রাথমিক রেণুধর কোষ। ক্লিয়ার? মাইটোসিস প্রক্রিয়ায় অসম বিভাজনের মাধ্যমে। এটা নিউসেলার সেল। ক্লিয়ার? এটাকে বলা হয় প্রাথমিক প্রান্তীয় কোষ, আর এটা হলো প্রাথমিক রেণুধর কোষ। প্রাথমিক প্রান্তীয় কোষ, প্রাথমিক বাইরের দিকে প্রান্তীয় কোষ, আর ভেতরের দিকে এটা, এর নাম হচ্ছে প্রাথমিক রেণুধর কোষ। প্রাথমিক রেণুধর কোষ। সব 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এবার এরপরের ধাপে এই প্রাথমিক প্রান্তীয় কোষটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে ডিম্বকের প্রাচীর গঠন করে, আর এই প্রাথমিক রেণুধর কোষটি সরাসরি মেগাস্পোর মাদার সেল গঠন করে। ক্লিয়ার? তাহলে নেক্সট, এরপরে এখানে এই কোষটি বিভক্ত হয়ে প্রাথমিক প্রান্তীয় কোষ বিভক্ত হয়ে এর চারপাশে এরকম প্রাচীর গঠন করে। প্রাচীর গঠন করে, আর ওই প্রাথমিক রেণুধর কোষটি এইটা প্রকৃতপক্ষে এটাই রেণু মাতৃকোষ হিসাবে এখানে বিদ্যমান থাকে। রেণু মাতৃকোষ।
নিউসেলার কোষ। এটার নাম মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর মাদার সেল বা স্ত্রীণু মাতৃকোষ। এই স্ত্রীণু মাতৃকোষ তৈরি হয়। এই হলো তোমার কি আমরা যেটা প্রথম বলেছিলাম ফার্স্ট পার্ট, মেগাস্পোর মাদার সেল সৃষ্টি। এবারে এই মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয় রেণু চতুষ্টয়, যা থেকে তৈরি হয় রেণু। নেক্সট পরবর্তী পর্যায়ে এবার এই মেগাস্পোর সৃষ্টি, মেগাস্পোর সৃষ্টি এর পরবর্তী চিত্র। এর পরবর্তী চিত্রে আমরা দেখাবো এর এই যে রেণু মাতৃকোষ, এটা মিওসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, তৈরি করে এরকম রেণু চতুষ্টয়, স্পোর টেট্রাট, রেণু চতুষ্টয় তৈরি হয়। ক্লিয়ার? এখানে এই ডিম্বকের প্রাচীর থেকে শুরু করে বাদ বাকি অংশগুলো অ্যাজ ইট ইজ আমরা দেখাচ্ছি। এই রেণু চতুষ্টয় তৈরি হয়। ক্লিয়ার? এই রেণু চতুষ্টয়ের মধ্যে এই তিনটে বিনষ্ট হয়, ক্ষয়প্রাপ্ত হয়, তৈরি হয় স্ত্রী রেণু। তাহলে নেক্সট এই যে উপরের দিকের বা নিচের দিকে যাই দেখাও, এরকম ক্ষয়প্রাপ্ত, এটাই তৈরি করে স্ত্রী রেণু। ক্লিয়ার? এর চারপাশে যেরকম অ্যাজ ইট ইজ এটা ক্ষয়প্রাপ্ত, এই ক্ষয়প্রাপ্ত স্ত্রী রেণু। এটা কার্যকরী স্ত্রী রেণু, কার্যকরী স্ত্রী রেণু। ক্লিয়ার? মেগাস্পোর, এই হলো মেগাস্পোরোজেনেসিস। এই মেগাস্পোর বা স্ত্রী রেণু হচ্ছে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ বা ফিমেল গ্যামেটোফাইট এর প্রথম কোষ। এবার আমরা দেখব মেগা গ্যামেটোজেনেসিস। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় যে এই যে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে যে স্ত্রী রেণু তৈরি হল, ক্লিয়ার, এই পদ্ধতি অনেক সময় একটু বিঘ্ন ঘটে। অনেক সময় আর্কিস্পোরিয়াল কোষটি সরাসরি স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে কাজ করে, বুঝলে? অনেক সময় দেখা যায় যে এই যে, আবার বলছি, স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি হয় এই যে প্রাথমিক লিঙ্গধর কোষ, রেণুধর কোষ থেকে, প্রাথমিক রেণুধর কোষ থেকে স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি হয়েছে। ঠিক আছে? এটা হয় সাধারণত। আবার কখনো কখনো দেখা যায় যে
আর্কিস্পোরিয়াল কোষ সরাসরি স্ত্রীণু মাতৃকোষ সৃষ্টি করেছে। ক্লিয়ার? যদি দেখা যায় যে আর্কিস্পোরিয়াল এই প্রাথমিক রেণুধর কোষ থেকে তৈরি হয় স্ত্রীণু মাতৃকোষ, তাকে বলা হয় ক্রাসি নিউসিলেট ডিম্বক। আর যদি তোমার এই আর্কিস্পোরিয়াল সেল থেকে তৈরি হয় স্ত্রীণু মাতৃকোষ, তাকে বলে টেনি নিউসিলেট ডিম্বক। ক্রাসি নিউসিলেট, টেনি নিউসিলেট, এই দুটোর কথা একটু বলে রাখলাম, অনেক সময় এটা হতে পারে। নেক্সট আসি, মেগা গ্যামেটোজেনেসিস। দেখো কতগুলো টার্ম এখানে তোমাকে জানতে হবে। মেগা গ্যামেটোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস। যে জিনিসটা কি, কাকে বলে, তাই তো? এর পদ্ধতি কি, এর প্রকারভেদ আছে। কাকে বলে, কয় প্রকার এবং পদ্ধতি, আমরা এই তিনটি বিষয় আলোচনা। তাহলে কাকে বলে, সংজ্ঞা: যে প্রক্রিয়ায় মেগাস্পোর মাদার সেল থেকে ডিপ্লয়েড, এই ভুল বলছি আমরা, মেগাস্পোর মাদার সেল থেকে তোমার স্ত্রীণু তৈরি হয়ে গেছে। এইবার স্ত্রীণু থেকে যে প্রক্রিয়ায় স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হয় তার নাম মেগা গ্যামেটোজেনেসিস। ক্লিয়ার? মেগাস্পোর থেকে বা স্ত্রীরেণু থেকে, এই মেগাস্পোর থেকে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ, স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টির প্রক্রিয়া, কে বলা হয় মেগা গ্যামেটোজেনেসিস বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি বা পরিস্ফুরণ। ক্লিয়ার? আবার বলছি, যে প্রক্রিয়ায় মেগাস্পোর বা স্ত্রীরেণু থেকে ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ উৎপন্ন হয় তারই নাম হচ্ছে মেগা গ্যামেটোজেনেসিস। ক্লিয়ার? মেগা গ্যামেটোজেনেসিস। আমরা পদ্ধতিটা একটু দেখব কিভাবে উৎপন্ন হয় এবং তার চিত্র। মেগা গ্যামেটোজেনেসিস, আমি এ পাশে তোমার পদ্ধতিটির চিত্র আছি। প্রথমত আমরা একটু আগেই দেখেছি মেগাস্পোর, এই হলো মেগাস্পোর, এখানে আছে ক্ষয়প্রাপ্ত নিউক্লিয়াস বা ক্ষয়প্রাপ্ত রেণু, স্ত্রীরেণু। ক্লিয়ার? মেগাস্পোর, হ্যাপ্লয়েড। এই মেগাস্পোর ফার্স্ট মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, তৈরি করে। মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে
তৈরি করে দুটি নিউক্লিয়াস। এটা কিন্তু হ্যাপ্লয়েড। ফার্স্ট মাইটোসিস, এটা মাইটোসিস। গেল। এই যে দুটো নিউক্লিয়াস, এই একটা থাকে ডিম্বক রন্ধ্রের দিকে, একটা থাকে ডিম্বক মূলের দিকে। নেক্সট, আবার এটা দ্বিতীয়বার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, তৈরি হয় এখানে দুটো, এখানে দুটো, চারটে নিউক্লিয়াস। ক্লিয়ার? এটা হলো মাইটোসিস, এটা 1 নাম্বার। মাইটোসিস 2, দ্বিতীয়বার মাইটোসিস হয়। ক্লিয়ার? এই দুটো ডিম্বক রন্ধ্রের দিকে, এই দুটো ডিম্বক মূলের দিকে। এবার নেক্সট আবার মাইটোসিস, ওখানে তৈরি হয় চারটে নিউক্লিয়াস এই প্রান্তে, ঠিক তাই, ডিম্বক রন্ধ্র প্রান্ত, ডিম্বক মূল প্রান্ত, এখানেও মাইটোসিস। এসব কিন্তু হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত। এই চারটে নিউক্লিয়াসই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস যুক্ত। ক্লিয়ার? এবার এই চারটে নিউক্লিয়াস থেকে একটা করে নিউক্লিয়াস এই প্রান্ত থেকে একটা, এই প্রান্ত একটা মাঝখানে চলে আসে, অর্থাৎ এখানে থাকে 3টি নিউক্লিয়াস, এখানে থাকে 3টি নিউক্লিয়াস, এখান থেকে একটা মাঝখানে, এখানে একটা মাঝখানে চলে আসে। ক্লিয়ার? এদের বলা হয় মেরু নিউক্লিয়াস বা পোলার, মেরু নিউক্লিয়াই, পোলার নিউক্লিয়াস। ক্লিয়ার? এবার নেক্সট, এই দুটো নিউক্লিয়াস মিলে মাঝখানে তৈরি করে নির্ণীত নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস, 2n সংখ্যক ক্রোমোজোম। এবার আচ্ছা, আমি এই পাশটা যাচ্ছি বড় করে। ওপরের দিকে এখানে 3টি নিউক্লিয়াস, এখানে এই নিউক্লিয়াসগুলোর চারপাশে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর সৃষ্টি হয়। ক্লিয়ার? তৈরি করে কোষ, অর্থাৎ আর মাঝখানেরটি এই দুটোকে বলা হয়, সবই হ্যাপ্লয়েড, কিন্তু এইটাই মাত্র ডিপ্লয়েড, সাইনারজিড বা সহকারী কোষ। আর এটাকে বলা হয় ডিম্বাণু, হ্যাপ্লয়েড। এরাও কিন্তু হ্যাপ্লয়েড। এই ডিম্বাণু আর সাইনারজিডকে বলা হয় গর্ভযন্ত্র, আর এটাকে বলা হয় নির্ণীত নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এর ক্রোমোজোম সংখ্যা কিন্তু 2n। আর এই 3টে কোষকে একসঙ্গে বলা হয় অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ সমষ্টি। এরাও কিন্তু সকলেই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এই 7টা নিউক্লিয়াস বিশিষ্ট যে বিশেষ সংগঠন, তারই নাম হচ্ছে
স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ বা ফিমেল গ্যামেটোফাইট। এই উৎপন্ন হওয়ার পদ্ধতিকে বলা হয় মেগা গ্যামেটোজেনেসিস। এর নাম ফিমেল গ্যামেটোফাইট বা স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ বা মেগা গ্যামেটোজেনেসিস। ক্লিয়ার? তাহলে এর কটি পর্যায় দেখুন, আমি খুব সংক্ষেপে একটুখানে লিখে দিচ্ছি। এই মেগা গ্যামেটোজেনেসিস বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ বা ফিমেল গ্যামেটোফাইট সৃষ্টির পর্যায়গুলো কি? 1 নম্বর পর্যায় দেখুন, 1 কার্যকরী স্ত্রী রেণু। এই যে এটাই প্রথম কোষ পদ্ধতির 1, এই যে স্ত্রী রেণু। ক্লিয়ার? এই যে মেগাস্পোর ফিমেল গ্যামেটোফাইটের প্রধান কোষ। ক্লিয়ার? স্ত্রী রেণু বা মেগাস্পোর স্ত্রীলিঙ্গধরের প্রথম কোষ। নাম্বার 2, এবার বিভাজন। কটা বিভাজন দেখো? ফার্স্ট এ মাইটোসিস, 2টি নিউক্লিয়াস। ক্লিয়ার? কোষ আকৃতিতে বড় হয়, ক্রমান্বয়ে বড় হয়। কোষ আকৃতিতে বড় হয়, 2টি নিউক্লিয়াস থাকে এবং আকৃতি বড়ে। বি মাইটোসিস। আচ্ছা, আরেকটা জিনিস, এই নিউক্লিয়াস দুটোর একটা যায় এক প্রান্তে আর একটা আরেক প্রান্তে। একটি কোন দিকে যায়? ডিম্বক রন্ধ্র প্রান্ত, আরেকটি কোন দিকে যায়? ডিম্বক মূল প্রান্ত। ক্লিয়ার? বি এবার আবার মাইটোসিস। কটা নিউক্লিয়াস যুক্ত হয়? এই যে 4টি নিউক্লিয়াস যুক্ত, 4টি নিউক্লিয়াস যুক্ত। নেক্সট সি, পুনরায় মাইটোসিস, 3 বার মাইটোসিস, 8টি নিউক্লিয়াস যুক্ত, 8টি নিউক্লিয়াস যুক্ত। 4টি দেখো রন্ধ্র প্রান্তে, এর ভাগ হয় 4টে আর 4টে। এই 4টে ডিম্বক রন্ধ্র প্রান্ত, আর 4টে ডিম্বক মূল প্রান্ত। ডিম্বক রন্ধ্র প্রান্ত, ডিম্বক মূল প্রান্ত। গেল। নাম্বার 3, তৃতীয় পর্যায়। তিন নম্বর, এরপরে যেটা আমি এঁকেছিলাম 3। এবার এখান থেকে একটি, এখান থেকে একটি মাঝখানে চলে আসে, অর্থাৎ পোলার নিউক্লিয়াস। যেহেতু মেরু থেকে আসে তাই এর নাম পোলার নিউক্লিয়াস গঠন। দেখো ওপরের দিক থেকে একটা আর নিচের দিকে একটা, এদের বলা হয় পোলার নিউক্লিয়াস।
নেক্সট, ওপরের ও নিচের পোলার নিউক্লিয়াস মাঝখানে মিলিত হয় এবং সেকেন্ডারি বা নির্ণীত নিউক্লিয়াস, সেকেন্ডারি বা নির্ণীত নিউক্লিয়াস টুয়েন গঠন করে। ক্লিয়ার? তাহলে ওপর থেকে একটা থাকলো আর তিনটে ওপরে। এবার নাম্বার 4, ডিম্বক প্রান্তে, ডিম্বক রন্ধ্র প্রান্তে তিনটি নিউক্লিয়াস কোষ প্রাচীর দ্বারা পরিবেষ্টিত হয়ে তৈরি করে গর্ভযন্ত্র, গর্ভযন্ত্র গঠন করে। কি থাকে এর মধ্যে? এই গর্ভযন্ত্রে থাকে দুটি সাইনারজিড বা সহকারী কোষ প্লাস একটি ডিম্বাণু, সবগুলোই হ্যাপ্লয়েড, ডিম্বক রন্ধ্র প্রান্তে। নাম্বার 5, এবারে ডিম্বক মূল প্রান্তে, মূল প্রান্তে কি তৈরি করে? তৈরি হয় অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ সমষ্টি। কি দিয়ে তৈরি হয়? এখানেও তিনটি নিউক্লিয়াস কোষ প্রাচীর পরিবেষ্টিত হয়ে তৈরি হয়, অর্থাৎ এটা এরও কটা কোষ? তিনটি কোষ। এই 3 আর 3 6 মাঝখানে হলো নির্ণীত নিউক্লিয়াস। এই 7টা মিলে গঠিত হয়েছে তোমার স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ বা ফিমেল গ্যামেটোফাইট। ক্লিয়ার? এই হলো প্রধান আলোচ্য বিষয়। তবে এখানে একটা কথা আছে, এই যে ভ্রূণস্থলী বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ, এর এই যে গঠনটা, এটা সব ক্ষেত্রে এক না। এটাকে বলা হয় মনোস্পোরিক মেগাগ্যামেটোজেনেসিস। মনোস্পোরিক, একটি মাত্র সক্রিয় কার্যকরী স্ত্রীণু থেকেই তৈরি হয় ভ্রূণস্থলী বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। এটা মনোস্পোরিক স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি। যদি দুটি সক্রিয় বা কার্যকরী স্ত্রীণু এই স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ গঠন করে, বায়োস্পোরিক মেগাগ্যামেটোজেনেসিস। যদি যদি 4টি সক্রিয় রেণু এই ভ্রূণস্থলী গঠনে অংশগ্রহণ করে, টেট্রাস্পোরিক, টেট্রাস্পোরিক ভ্রূণস্থলী বা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। এরকম ভাগ আছে, এরও আবার ভাগ আছে। যাই হোক, আমি সংক্ষেপে ওইটা একটু তোমাকে মনে করিয়ে দেই যে এই মেগাগ্যামেটোজেনেসিস প্রধানত 3 ভাগে ভাগ করা। কি কি? মনোস্পোরিক, মনোস্পোরিক মেগাগ্যামেটোজেনেসিস, মেগাগ্যামেটোজেনেসিস। ক্লিয়ার? একটি কার্যকরী, একটি কার্যকরী স্ত্রীরেণু থেকে যদি স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি হয়,
ক্লিয়ার? একে বলা হয় মনোস্পোরিক মেগাগ্যামেটোজেনেসিস। এর আরেক নাম পলিগোনাম টাইপ। পলিগোনাম টাইপ। যদি আরেকটা বাইস্পোরিক মেগাগ্যামেটোজেনেসিস। মেগাগ্যামেটোজেনেসিস যদি দুটি কার্যকরী স্ত্রীরেণু থেকে যদি স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি, তবে তাকে বলা হয় বাইস্পোরিক। যেমন অ্যালিয়াম টাইপ বলা হয়, এরও অনেকগুলো টাইপ আছে। অ্যালিয়াম টাইপ, প্রত্যেকটার আবার ভাগ আছে। অন্তত এই তিনটে জিনিস একটু জেনে রাখো। 3 টেট্রাস্পোরিক মেগাগ্যামেটোজেনেসিস। এখানে 4টি কার্যকরী স্ত্রীরেণু গঠন করে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। পিপারোমিয়া টাইপ, এরও অনেকগুলো টাইপ আছে। এই মেগাগ্যামেটোজেনেসিসের এরকম ভাগ রয়েছে। ক্লিয়ার? যেমন ধরো একটা আমি দেখাচ্ছি, এই যে মনোস্পোরিক মেগাগ্যামেটোজেনেসিস, এর ক্ষেত্রে দেখা যায় এই যে মেগাস্পোর, ক্লিয়ার? এটা ফার্স্ট মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় তৈরি করে দুটো নিউক্লিয়াস। সেকেন্ড মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় তৈরি করে 4টে নিউক্লিয়াস। থার্ড মাইটোসিস বিভাজন প্রক্রিয়ায় তৈরি করে 8টি নিউক্লিয়াস। তোমরা দেখেছো এটা? ক্লিয়ার? এই যে একটা স্ত্রীরেণু কার্যকরী অংশগ্রহণ করছে, এর থেকেই তৈরি হয়েছে প্র্যাকটিক্যালি ভ্রূণস্থলী। এই যেটা দেখছো এটা মনোস্পোরিক, কিন্তু যদি বাইস্পোরিক হয় সেখানে দেখা যায় এই যে স্পোরটার মধ্যে দেখা যায় কি এদের দুটো সক্রিয় নিউক্লিয়াস থাকে। ক্লিয়ার? এই দুটো থেকে এদের ক্ষেত্রে এই মাইটোসিস অনটা হয় না, এখানে সরাসরি গিয়ে 1 নম্বর না 2 নম্বর মাইটোসিস এখানে তৈরি হয়। দুটো এটা 1 মাইটোসিস, এটা 2 মাইটোসিস, এটা 3 মাইটোসিস। এটা স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ। তাহলে দেখো এখানে মাইটোসিস 1 নয়, 2 হচ্ছে। নেক্সট মাইটোসিস 3, অর্থাৎ 2, 2, 4, এই 2, 2, 4। ক্লিয়ার? দেখো এটা 2 এর, এটা 1 ছিল, এটা 2, এটা 3। এখানে 2 আর 3 হচ্ছে, কিন্তু 1 হয় না। তারপর এটা তৈরি হয় এই স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ।
এটা হচ্ছে তোমার বায়োস্পোরিক বা অ্যালিয়াম টাইপ। আবার কোনো কোনো ক্ষেত্রে এখানে 4টি স্ত্রীরেণুই থেকে যায়, এই 4টে স্ত্রীরেণু। ক্লিয়ার? এর ক্ষেত্রে 1ও হয় না, 2ও হয় না, 3তে গিয়ে এখানে 4টে তৈরি, তারপরে এখান থেকে এই তৈরি হয়। ক্লিয়ার? এটা হচ্ছে মনস্পরিক, বায়োস্পরিক, টেট্রাস্পরিক। পলিগোনাম টাইপ, অ্যালিয়াম টাইপ, অ্যাডক্সা টাইপ বা পিপারোমিয়া টাইপ, এরও কতগুলো আবার সাব টাইপ আছে, এরও প্রত্যেকটার কতগুলো সাব টাইপ আছে, সেগুলো বিশেষ প্রয়োজন নেই। এই 3টে টাইপ এবং এটা একটু জেনে রাখবে। আমরা শেষ করলাম মেগাস্পোরোজেনেসিস, মেগা গ্যামেটোজেনেসিস। ভালো থাকবে, পরবর্তীতে দেখা হবে আরেকটি বিষয়।